দেশে একদিনে করোনায় সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া শুরু। কাল থেকে ৫ দিনের জন্য খোলা শপিং মল। স্বাস্থ্যবিধি পাল্টে লুকানোর চেষ্টা। শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় ঘাতক কার্গোটির। মুন্সিগঞ্জের গাজেরিয়া থেকে ১৪ জন স্টাফ সহ আটক। এবং হঠাৎ হিট শোকে পুড়ে গেছে কৃষকের স্বপ্ন। ময়মনসিংহে ৪,৫০০ হেক্টর বোরো ধান চিটা। দিশেহারা কৃষক। ক্ষতিগ্রস্তদের তালিকা করছে কৃষি বিভাগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। দেশে একদিনে রেকর্ড ৭৪ জনের মৃত্যু হয়েছে। ৩৩,০০০ নমুনা পরীক্ষায় ৬,৮৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে দেশে দক্ষিণ আফ্রিকার ধরনের বিস্তারে উদ্বেগ জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে এক্ষেত্রে আরও গবেষণা করা হবে। একই সঙ্গে মৃত্যু হার কমিয়ে আনতে চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে তারা। এদিকে সংক্রমণের ঊর্ধ্বগতিতে প্রতিদিনই হাসপাতালে বাড়ছে চাপ। তীব্র হচ্ছে আইসিইউ ও শয্যা সংকট। বাবা মা চাচা ফুপা পরিবারের সদস্যদের আইসিইউতে রেখে বাইরে অপেক্ষা স্বজনদের। কেউ জানেন না শেষ পর্যন্ত কে সুস্থ হয়ে ফিরে আসবেন। তবে একটি আইসিইউ বেড খুঁজে পাওয়ার আগে প্রত্যেকের রয়েছে দীর্ঘ বিড়ম্বনার গল্প। কোথাও আইসিইউ খালি নেই, এখানেও প্রায় ঘন্টাখানেক ওয়েট করার পরে একটা খালি হয়েছে, পরে আমরা পেয়েছি। আমার রোগী এখন আপনার লাইফ সাপোর্টে আছে। আর বিভিন্ন জায়গায় ফোন টোন দিয়ে নিচে আইসিইউ খালি আছে কিনা, সবাই বলতেছে আইসিইউ খালি নেই, আইসিইউ ফুল। এই জায়গায় আসি এখন আইসিইউ ফুল আছিল, একটা আইসিইউ খালি হয়েছে, আমরা সরাসরি আইসিইউতে ঢুকছি। কোভিডের এই ধাপে মাত্র একটি ফ্লোর কোভিড রোগীদের জন্য ডেডিকেটেড করেছিল গ্রিন লাইফ হাসপাতাল। এখন ৩টি ফ্লোরে থাকা ১৫০ শয্যার একটিও ফাঁকা নেই। ১৮ শয্যার আইসিইউ বেড পূর্ণ হওয়ার পরও অন্য রোগীর স্বজনরা অপেক্ষায় ভর্তির জন্য। আমরা বলেছি যে নাই খালি, যে হবে না, বা আপনি কতক্ষণ বসে থাকলে খালি হবে সেটাও বলা যাচ্ছে না, তারপরেও তারা আগ্রহে বসে আছে। আগে যেমন দেখা যেত যে হয়তো বাসার হয়তো 20% 30% ইনফেক্টেড হচ্ছে, বাকিরা স্পেয়ার করে যাচ্ছে। এখন দেখা যায় যে 80 to 90% হাউস হোল্ড যে মেম্বার যারা আছেন তারা সবাই এফেক্টেড হয়ে যাচ্ছেন। সো আমাদের কাছে মনে হচ্ছে যে স্ট্রেনই হোক, এটা বাংলাদেশি স্ট্রেন বা কিছু কথা হচ্ছে সাউথ আফ্রিকান স্ট্রেন, সেই স্ট্রেন ইনফেক্টিভিটি একটু হলেও বেশি। এদিকে আইসিডিডিআরবির গবেষণায় উঠে আসা ৮১% রোগীর দেহে দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এটি নিশ্চিত হতে সরকারি আরও 2টি ল্যাবে পরীক্ষা নিরীক্ষার কথা জানিয়েছে অধিদপ্তরের পরিচালক। তাদের সঙ্গে আমরা খোলাখুলি আলোচনা করব এবং আমাদের ন্যাশনাল রেফারেন্স ল্যাবরেটরি আছে, সেখান থেকেও বিজ্ঞান গবেষণাগারের সঙ্গে তারা কাজ করেছেন। ওখানকার যে তথ্যপাত্র আছে সেগুলোকেও আমরা বিশ্লেষণ করব এবং বিশ্লেষণ করে যেটি আমাদের দেশের মানুষের জন্য সর্বোত্তম, আমরা সেই সিদ্ধান্তেই থাকব। কোভিড রোগীদের একাংশের প্রথম থেকেই শারীরিক অবস্থার অবনতি ভাবিয়ে তুলেছে কর্তব্যরত চিকিৎসক সহ স্বাস্থ্য বিভাগকে। মৃত্যুহার ঠেকাতে চলমান চিকিৎসা পদ্ধতিতেও কিছুটা পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ৯.৫ লাখ টাকার ঘাটতি নিয়ে সারা দেশে শুরু হলো করোনার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম। সকাল থেকে বিভিন্ন হাসপাতালে চলে কার্যক্রম। গত ৮ ফেব্রুয়ারির আগে যারা টিকা নিয়েছেন তাদের দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। পরপর 2 ডোজ নিয়ে কোভিডের ভয়াবহতা থেকে নিজেদের সুরক্ষিত রাখার ব্যাপারে আশাবাদী গ্রহীতারা। তবে এক্ষেত্রেও স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এদিকে ঘাটতি পূরণে টিকার বিকল্প উৎস খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। কোভিড সুরক্ষায় দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার প্রথম দিন সকাল থেকেই উপচে পড়া ভিড় কেন্দ্রে কেন্দ্রে। গত ৮ ফেব্রুয়ারির আগে যারা টিকা নিয়েছেন তাদের দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজ। প্রথম দিন টিকা গ্রহীতাদের অনেকেই ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। পাশাপাশি চলমান আছে প্রথম ডোজের টিকাদান কর্মসূচি। ভ্যাকসিন আমাদেরকে রক্ষা দিচ্ছে। দ্বিতীয় ডোজ নেওয়াতে আমি মনে করি যে এটা আরও ভালো সুরক্ষার সৃষ্টি করবে। যারা ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ উভয় নেবে, যদিও তাদের করোনা হবে কিনা জানি না, হলেও কমপ্লিকেশন হবে না। প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে কোভিড-19। দেশে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার ধরন বিস্তারের প্রমাণ মিলেছে এক গবেষণায়। এমন পরিপ্রেক্ষিতে টিকা নেয়ার পরও স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ বিশেষজ্ঞ চিকিৎসকদের। এখানে অনেকগুলো ভেরিয়েন্ট আছে, একটা হলো সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, একটা হলো ব্রাজিলিয়ান ভেরিয়েন্ট, একটা হলো আমাদের দেশের মধ্যেও
নিজস্ব কিন্তু যে মিউটেশন করে ভেরিয়েন্ট হচ্ছে। হাতের কাছে আমাদের যেটা নেওয়া আছে সেটা আমাদের প্রথমত নেওয়াটা উচিত। এদিকে দ্বিতীয় ডোজ দেওয়ার প্রথম দিনে টিকা নেন সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, বিচারপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিশিষ্টজনরা। আমরা একটা ভ্যাকসিন পাসপোর্টও আমরা দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের প্রযুক্তিগত প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। এই করোনার থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি সম্পূর্ণভাবে মেনে চলা, মাস্ক ব্যবহার করা। যেভাবে দ্বিতীয় ডোজ চলছে, কাজে কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভ্যাকসিন বাংলাদেশের সবাই ভ্যাকসিন পাবেই। প্রায় 56 লাখ মানুষ প্রথম ডোজ নিলেও এখন মজুদ কেবল 46 লাখ ডোজ। তাই টিকার বিকল্প উৎস খোঁজা হচ্ছে বলে জানান স্বাস্থ্য সচিব। যে হাসপাতালগুলি আছে, সকল চক্ষু হাসপাতাল সহ এক্সিস্টের ভিতরে আমরা স্বল্প সময়ের ভিতরে আরো হয়তো 700 থেকে 800 বৃদ্ধি করে ফেলার চেষ্টা করবো। সব চলতেছে, সকল চেষ্টা চলতেছে, ইনশাল্লাহ হবে। সারা দেশে টিকা পেতে এখনো পর্যন্ত নিবন্ধন করেছেন প্রায় 70 লাখ মানুষ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনা সংক্রমণ রোধে সরকারের কঠোর বিধিনিষেধ আরোপের চতুর্থ দিনেও ছিল না মেনে চলার বালাই। বিশেষ করে ফুটপাতের দোকান ও খাবার হোটেলে লঙ্ঘিত হচ্ছে স্বাস্থ্যবিধি। ডাক্তার দেখাতে এসে ফুটপাতের চায়ের দোকানে চা খাচ্ছেন এই ষাটোর্ধ্ব ব্যক্তি। করোনাকে তিনি ছেড়ে দিয়েছেন নিয়তির ওপর। করোনার ভয় নেই। শুধু তিনি নন, নগরীর ফুটপাতের প্রায় সব চায়ের দোকানে এভাবে গাদাগাদি করে মানুষ আড্ডায় মত্ত। দেখেন, আমার আগে 10 জন পড়ছে, আমার বসতেই হইতেছে। টোটালি যে দোকানগুলো বন্ধ থাকতে আমি ঘর থেকে বের হইতে পারতাম। ফুটপাতের দোকানের উন্নত সংস্করণ যেন রেস্তোরাঁগুলো। সবারই অজুহাত এক ও অভিন্ন, সময় কম। ডিউটি আছে, এই কারণে আর কি একটু তাড়াহুড়া করতে হচ্ছে না, কারণ হোটেল চালু আছে, খাইতেছি, মানুষের যাইতেছে আইতেছে। আমরা পার্সেলি বেশিরভাগ দিই, কিন্তু এই যে সময় অফিস টাইম দেখে মানে শর্ট টাইমে এনে খাইয়া যাইতেছে। সপ্তাহের শেষ কর্মদিবস, তাই সিগন্যালগুলোতে ছিল গাড়ির জটলা। তবে গণপরিবহনে মানুষ নেই বললেই চলে, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। মানুষই বিধি লঙ্ঘন করছেন, আবার মানুষই বলছেন এভাবে চললে সংক্রমণ আরো বাড়বে। যতটুকু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যায় ওগুলো আমরা মেনটেন করার চেষ্টা করছি। আর সবাই যদি একটু সচেতন হয় আরও ভালো হবে আমাদের জন্য। আমরা যতই মনে করেন এটা নিজেদেরকে সুরক্ষিত মনে করি না কেন, কিন্তু আমাদের সচেতনতামূলক যে ব্যবস্থা, সুরক্ষা মেজার, সেগুলো কিন্তু আমাদের নিতে হবে। এগুলো যদি আমরা না নিই, আমরা যদি আত্মতৃপ্তিতে ভুগি, তাহলে কিন্তু আমাদের বিপদ ঘনিয়ে আসবে। হাত ধোয়া, মাস্ক পরা আর দূরত্ব মানার মধ্য দিয়ে নিজেকে, নিজের পরিবারকে, এমনকি মানবজাতিকেই টিকিয়ে রাখতে পারার এমন সুযোগ আসেনি আগে। তাই সবার স্বার্থেই স্বাস্থ্যবিধি মানা উচিত সবাইকে। কাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ আরোপের চতুর্থ দিনের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন ও খুলনার 7 রাস্তা মোড়ে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি মামুনের কাছে। মামুন, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আমরা এরই মধ্যে জানতে পেরেছি 74 জন মারা গেছেন গত 24 ঘন্টায়, যা গত বছরের অর্থাৎ এ পর্যন্ত সর্বোচ্চ। এবং করোনা ভাইরাসের এমন ঊর্ধ্বগতির মধ্যে যখন কঠোর বিধিনিষেধের চতুর্থ দিন চলছে, আমরা দেখেছি রাজধানীর বেশিরভাগ স্থানে কিন্তু ঢিলেঢালা ভাব, অর্থাৎ সর্বত্রই আমরা দেখেছি যে নিয়ম যা বা বিধিনিষেধগুলো মেনে চলার কথা রয়েছে সেগুলো কিন্তু পুরোটাই উপেক্ষিত রয়েছে। অর্থাৎ কোথাও নেই সামাজিক দূরত্ব মানার বালাই, কোথাও নেই মাস্ক ঠিকঠাক পরার মতো দৃশ্য। অর্থাৎ আমরা দেখেছি অনেকে মাস্ক ছাড়াই কিন্তু বাইরে বের হয়েছেন, এমনকি যারা মাস্ক পরছেন তারাও ঠিকঠাকভাবে মাস্ক পরছেন না। এতে কিন্তু সংক্রমণের যে অবস্থা বর্তমানে, অর্থাৎ সংক্রমণের যে ঊর্ধ্বগতি রয়েছে, তাতে কিন্তু সরকারের যে কঠোর বিধিনিষেধের চতুর্থ দিন চলছে, এই আজকে এসে কিন্তু সর্বত্রই দেখা গেছে যে গা ছাড়া ভাব সবার মধ্যে। আমরা রয়েছি মোহাম্মদপুরের বাসস্ট্যান্ড এলাকায় এবং এখানে আমরা দেখেছি যে এইখানে যে একটি মার্কেট রয়েছে, সেই মার্কেটটি খোলা রয়েছে ফুটপাতের যে সমস্ত দোকান রয়েছে, ফুটপাতে ভ্যানের উপরে যে ভ্রাম্যমান দোকানগুলো রয়েছে, সেগুলো সবই খোলা রয়েছে। জনজীবন বলা চলে যে প্রায়ই স্বাভাবিক। আসলে কঠোর বিধিনিষেধের যে নির্দেশনাবলী রয়েছে 18 দফায়, 18 দফার কিন্তু একটিও আসলে মানা হচ্ছে না। রাস্তায় অসংখ্য গণপরিবহনও আছে, তবে গণপরিবহনে কিন্তু যাত্রী সংকট আমরা দেখেছি যে গণপরিবহনে সিটের যে অর্ধেক আসনে যাত্রী নিতে হবে, সেই অর্ধেক আসনও কিন্তু পূর্ণ হচ্ছে না, আমরা এটা লক্ষ্য করেছি। তবে এই বাসে যারা উঠছেন সেখানেও কিন্তু স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত রয়েছে। আর
জানিয়ে রাখি আগামীকাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত যেহেতু শপিং মল এবং মার্কেট খোলা রয়েছে, আগামীকাল থেকে খোলার কথা থাকলেও আমরা দেখেছি আজকেই কিন্তু এই ঘোষণা আসার পরপরই অনেক শপিং মল এবং মার্কেট ইতোমধ্যে খুলে ফেলেছেন ব্যবসায়ীরা। তো আমার কাছে ঢাকা থেকে ছিল এতটুকুই। আমরা চলে যাব খুলনায়, সেখানকার খবর জানাবেন সহকর্মী তরিকুল ইসলাম। ধন্যবাদ মামুন। লকডাউন ঘোষণার পর থেকে কিছু দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সাধারণ মানুষের চলাফেরা কিন্তু থেমে নেই এবং বলা চলে যে ঢিলাঢালাভাবেই এই কয়েকদিন লকডাউন দিনগুলো পার হয়েছে। এবং খুলনাতে আমরা যে বিষয়টি দেখেছি যে অন্যান্য জায়গার মতো এখানেও না মানার যে প্রবণতা আইন সেটি কিন্তু অনেকের মধ্যে প্রকট এবং আমরা দেখতে পাচ্ছি যে মাস্ক ছাড়া বেশিরভাগ মানুষই কিন্তু ঘোরাফেরা করছে এবং স্বাস্থ্যবিধি যেটি মেনে চলা উচিত করোনা পরিস্থিতিতে সেই পরিস্থিতিগুলো তোয়াক্কা না করেই কিন্তু সাধারণ মানুষ চলাফেরা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনের পাশাপাশি বসে অনেক যাত্রী কিন্তু যাতায়াত করছেন এবং এক্ষেত্রে সংক্রমিত হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু প্রকট আকার ধারণ করেছে বা ঝুঁকির মধ্যে যাচ্ছে স্বাস্থ্য ঝুঁকিটা। আমরা যে পরিসংখ্যান আপনাদেরকে দিতে চাই সেটি হচ্ছে যে খুলনা থেকে গত 7 দিনে 280 থেকে 90, 280 থেকে 300 জন পিসিআর ল্যাবে টেস্ট করার যে সক্ষমতা রয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু নিয়মিতভাবে হচ্ছে এবং 7 দিনে গড়ে 40 থেকে 45 জন করোনা আক্রান্ত হচ্ছে বা পজিটিভ পাওয়া যাচ্ছে। আর এই পজিটিভ এবং এর মধ্যে বেশ কিছু মানুষ বা আমরা কিছু মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে। আর এই কারণে কিন্তু খুলনাতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ করোনা পরিস্থিতিতে ঝুঁকির মধ্যেই এই পড়ে আছে। তো আমরা জানি যে স্বাস্থ্য বিভাগ থেকে যে ঘোষণাটি এসেছে আগামীকাল থেকে মার্কেট খোলা থাকবে। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর যদি কড়াকড়ি আরোপ না করা হয় তাহলে কিন্তু সংক্রমণের হার আরও বৃদ্ধি পাবে। তো আমরা দেখেছি যে খুলনার করোনা যে হাসপাতাল রয়েছে, বিশেষ করে ডায়াবেটিস যে হাসপাতাল বিশেষায়িতভাবে করোনার জন্য প্রস্তুত করা হয়েছিল, সেখানে আইসিইউ বা হাই ফ্লো অক্সিজেনের যে নাজল ক্যানেলা যে অক্সিজেন সেগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এবং সেখানে কিন্তু করোনা রোগীর সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত এবং সেখানে ভর্তি হচ্ছে। পাশাপাশি সেখানে যে ট্রিটমেন্ট বা সে যে চিকিৎসা প্রয়োজন সেই চিকিৎসা কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা সাধারণ মানুষ যতটুকু সম্ভব সেখান থেকে পাচ্ছে। এর বাইরে অনেকে বাড়িতেও ট্রিটমেন্ট নিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে খুলনা থেকে মিম করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। খুলনার 7 রাস্তা এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম এবং তার আগে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে গণপরিবহনের পর এবার খুলে দেওয়া হলো শপিং মল ও মার্কেট। কাল থেকে 5 দিনের জন্য সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে দোকানপাট। দুপুরে মন্ত্রিপরিষদ থেকে প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছেন দোকান মালিক ও কর্মচারীরা। এক সপ্তাহের জন্য দেয়া লকডাউনে শতভাগ বন্ধের তালিকায় ছিল গণপরিবহন, দূরপাল্লার যান, পর্যটন কেন্দ্র ও শপিং মল। বাকি বিষয়গুলোতে নিষেধাজ্ঞা ছিল সীমিত পরিসরে। তবে শুরু থেকেই দোকানপাট ও শপিং মল বন্ধের প্রতিবাদে সড়কে আন্দোলনে ছিল দোকান মালিক ও কর্মচারীরা। তাদের দাবি ছিল সীমিত আকারে হলেও প্রতিষ্ঠান খোলা রাখা হোক। এ নিয়ে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেন তারা। অবশেষে সে দাবি বিবেচনা করে এলো মন্ত্রিপরিষদের নতুন প্রজ্ঞাপন। এই আদেশে বলা হয়েছে শুক্রবার থেকে আপাতত 5 দিন খোলা থাকবে দোকানপাট ও শপিং মল। তবে সময় 8 ঘন্টা, সকাল 9টা থেকে খোলা রাখা যাবে বিকেল 5টা পর্যন্ত। এই সময় কঠোরভাবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি, না হয় নেওয়া হবে আইনি ব্যবস্থা। সরকারের নতুন ঘোষিত সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছে দোকান মালিক ও কর্মচারীরা। সরকারি নির্দেশনার মধ্যে মার্কেট ঢুকবেন, আমরা নিয়ম কানুন সরকারে মানবো। খুললে তো বাঁচি, সামনে রমজান দেখা গেছে, সবারই ফ্যামিলির কিছু না কিছু আছে। আমরা দূরত্ব বজায় রেখেই কাজকর্ম করবো। সুযোগটা দেওয়াতে আমাদের ভালো হয়েছে, আমরা খাইয়া পরে বাচ্চা যেতে পারবো। আমি এবং আমার কাস্টমার, আমার ক্রেতা উভয়কে আমরা নিরাপদ রাখার জন্য আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং সেই প্রতিশ্রুতি মোতাবেক আমরা শতভাগ আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমরা ব্যবসা পরিচালনা করি। এর আগে নিষেধাজ্ঞা থাকলেও বুধবার থেকে ঢাকা সহ দেশের সব মহানগরীতে গণপরিবহন চালু করা হয়। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্যবিধি না মানলে করোনা থেকে মানুষ বাঁচাতে সামনে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, জীবন জীবিকা চালিয়ে নিতে সব জায়গায় স্বাস্থ্যবিধি মেনে চলা অপরিহার্য। সকালে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে সাভারে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ৭১তম বুনিয়াদী কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় প্রান্তিক পর্যায়ে করোনা মোকাবিলায় মাঠ প্রশাসনের নবীন কর্মকর্তাদের আন্তরিক হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। করোনা মহামারীর মধ্যেই শেষ হলো বিসিএস কর্মকর্তাদের ৬ মাস ব্যাপী ৭১তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। সাভারের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সহ দেশের ৬টি রাষ্ট্রায়ত্ত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে একযোগে এই কোর্সে প্রজাতন্ত্রের ১৪টি ক্যাডারের ৩৬০ জন কর্মকর্তা প্রশিক্ষণ শেষ করলেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গণভবন থেকে যোগ দিয়েছিলেন এই সমাপনী অনুষ্ঠানে। তার উপস্থিতিতেই জনসেবার শপথ নেন নবীন কর্মকর্তারা। আমার দায়িত্ব পালন করে যাব। প্রধানমন্ত্রী বলেন, আত্মবিশ্বাস নিয়ে সততার সাথে নিজ দায়িত্ব পালন করে মানুষের সেবা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে হবে কর্মকর্তাদের। সিভিল সার্ভিসে যারা কাজ করেন তাদের এটাই মনে রাখতে হবে যে দেশের মানুষের জন্যই আপনাদের কাজ করতে হবে। জনসেবা, দেশপ্রেমী মনোভাব সর্বোপরি, মুক্তিযুদ্ধের মহান চেতনাকে লালন ও সমুন্নত রাখতে আপনারা উদ্যোগী হবেন। দেশে চলমান করোনা পরিস্থিতিও উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি আসতে পারে জীবন রক্ষায়। করোনা ভাইরাস এখন একটা মহামারী আকারে দেখা দিয়েছে এবং আমরাও সেই ধাক্কাটা দেখতে পাচ্ছি। কাজেই আমাদের তাৎক্ষণিক কিছু ব্যবস্থা আমরা নিলেও হয়তো ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ আমাদের নিতে হবে মানুষকে বাঁচানোর জন্য, এবং সেটা আমরা নেব। আপনারাও এ ব্যাপারে সতর্ক থাকবেন। প্রত্যেকে আপনারা স্বাস্থ্য সুরক্ষা বিধিটা মেনে যাতে চলে সে ব্যবস্থাটা নেবেন। মানুষের জীবন জীবিকা চলতে হবে, মানুষকে আমরা কষ্ট দিতে পারি না, কিন্তু সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা একান্তভাবে অপরিহার্য। সর্বত্র মাস্ক পরা সহ সাধারণ সতর্কাবস্থা মেনে চলার কোনো বিকল্প নেই বলেও হুঁশিয়ার করেন সরকার প্রধান। আপনারা যারা দায়িত্ব নিয়ে আজকে কর্মস্থলে যাবেন সেখানেও যাতে সকলে এই স্বাস্থ্যবিধি মেনে চলে সে বিষয়টা অবশ্যই আপনারা দৃষ্টি দেবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কোভিড-১৯ মোকাবিলা ও মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে ৮টি উন্নয়নশীল মুসলিম দেশের অর্থনৈতিক জোট D8 এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ম D8 শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এই কথা বলেন। এবছর মহামারীর কারণে বাংলাদেশের আয়োজনে সম্মেলনটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হচ্ছে। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে চাপ দিতে D8 সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। সমন্বিত উন্নয়নে 4টি সম্ভাবনাময় খাত উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ gave shelter to 1.1 million Rohingyas of Myanmar on humanitarian ground. We have insisted from the beginning that the Rohingyas have to go back to the Rakhine state in Myanmar in a safe, dignified, voluntary and sustainable manner. If the crisis is not resolved, this may create security concern in the region and beyond. We are grateful to the D8 member states for their support. I would like to urge you to put pressure on Myanmar for taking back the Rohingyas. রং পাল্টে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নারায়ণগঞ্জের শীতলক্ষায় লঞ্চ ডুবির ঘটনায় ঘাতক কার্গো SKL-3। ঘটনার 5 দিন পর মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদী থেকে জব্দ করা হয় কার্গোটি। আটক করা হয় মাস্টার ও সুকানি সহ জাহাজটির 14 জন স্টাফকে। জব্দ করা কার্গো জাহাজটি নারায়ণগঞ্জে নিয়ে আসা হচ্ছে। নারায়ণগঞ্জের শীতলক্ষায় যাত্রীবাহী লঞ্চ ডুবিয়ে পালিয়ে যাওয়া ঘাতক SKL-3 নামে কার্গো জাহাজটি রং বদলে নোঙর করে মেঘনায়। 4 এপ্রিল কার্গো জাহাজটির ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ সাবিত আল হাসান। দিনের আলোতেই দ্রুত গতিতে পালিয়ে যায় জাহাজটি। পরে 6 এপ্রিল রাতে 3 অ্যাঙ্গেল ডকইয়ার্ডে রং বদলে বিভিন্ন এলাকা ঘুরে বেড়ায়। বৃহস্পতিবার সকালে আবারও 3 অ্যাঙ্গেল এসে মুন্সিগঞ্জে নোঙর করে জাহাজটি। পরে গোপন সংবাদের ভিত্তিতে জাহাজটিকে জব্দ করে কোস্টগার্ড। আটক করা হয় মাস্টার ও সুকানি সহ 14 জন স্টাফকে। কাগজপাতি পাইনি, কাগজপাতি পাওয়ার আগে আমরা জাহাজটি ট্রায়াল দিই।
দেয়াল দিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে আসি, যাতে মুন্সিগঞ্জ থেকে আমরা অ্যাঙ্কার করে ওই জায়গার থেকে কাগজপাতি নিয়ে তারপর আমাদের দিকে ভালো হয় সেদিকে মুভ করব। ট্রিয়াঙ্গেল থেকে রাত্রে 6 তারিখে রাত্রে রং করা হয়েছে। ব্যাগার দিয়েছিলাম, ব্যাগারে জাহাজ কন্ট্রোল হয় নাই, ওরা তো সাইড দিয়ে চলছে, ওরা আমাদের গার ভাসে পড়ছে, ওই জাহাজের মাস্টার নেই। এসকেএল 3 কার্গো জাহাজ পালিয়ে যাওয়ার পেছনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নৌপুলিশ। ট্রিয়াঙ্গেল কর্তৃপক্ষ যদি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে যদি এটা রং পরিবর্তন করার ব্যবস্থা করে, সেক্ষেত্রে তারা যদি আমাদের আইনের আওতায়। সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে বিএনপি করোনার মহামারীর মধ্যেও সরকার পতনের কথা বলছে। লকডাউন নিয়েও তারা নির্লজ্জ রাজনীতি করছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে বিধি নিষেধ উপেক্ষা করে নগরীর গণপরিবহনে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সেতুমন্ত্রী। সকালে সরকারি বাসভবনের ব্রিফিংকালে তিনি একথা বলেন। করোনা নিয়ে আজ বিএনপি নির্মম ও নির্লজ্জ রাজনীতি করছে। তাদের দ্বিচারিতা আমরা লক্ষ্য করে যাচ্ছি। একবার বলে লকডাউন দিতে হবে, আবার বলে লকডাউন দিলে মানুষ কি খাবে। তাদের দ্বিমুখী নীতি এবং করোনা নিয়ে অপরাজনীতি মানুষকে বিভ্রান্ত করছে। মহানগর বেশিরভাগ পরিবহন নিষেধাজ্ঞা মানলেও অনেক পরিবহন কিন্তু নিষেধাজ্ঞা মানছেন না। সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়াও অনেকে আদায় করছে। শর্ত উপেক্ষা করলে সরকার কিন্তু জনস্বার্থে আবারও কঠোর হতে বাধ্য। সময় সংবাদে আরো থাকছে, শহরের চেয়ে গ্রামে বেশি সক্রিয় প্রতারক চক্র, টার্গেট সব পেশার মানুষ। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সেজে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া আইয়ুব গ্রেফতার। শকে পড়ে গেছে বোরো ধান, চিটায় পরিণত হয়েছে মাঠের পর মাঠ। ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত দিশেহারা কৃষকেরা। কৃষি বিভাগ বলছে দিন দিনই বাড়ছে হিটস্কেপ ক্ষতিগ্রস্ত বোরো জমির পরিমাণ। হোসেন আলী তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। গত রোববার বিকেলেও সব ঠিকঠাক ছিল। সবুজ ধান গাছ থেকে বের হচ্ছিল সোনালী ধানের শীষ। 2-1 সপ্তাহ পরেই পাকা ধান ঘরে তোলার স্বপ্ন দেখেছিলেন কৃষকেরা, কিন্তু সেই রাতেই প্রচণ্ড ঝড়ের পর গরম বাতাস সবকিছু উলটপালট করে দিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই ধান গাছের সবুজ পাতা ও শীষ বিবর্ণ হতে দেখেন কৃষকেরা। ক্রমেই সেগুলো পুড়ে ঝলসে চিটা হয়ে যায়। আচমকা জীবন ধারণের একমাত্র অবলম্বন এই বোরো ফসলের এমন অবস্থায় দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষকেরা। ধার দেনা করে বড় আবাদ করা ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন চোখে অন্ধকার দেখছেন। এ ধরনের বিপর্যয় এবারই প্রথম দেখেছেন বলে জানান তারা। আর যখন যেগুলো বাড়িতেছে আবার এইগুলো দেখছি ছিড়া হয়ে যাইতেছে। বাতাসটা হওয়ার পরে আমরা জমিটা সব আগুনে পুড়িয়ে গেছে। 15-20 কাঠা জমি লাগাইছিলাম, মনে করেন 4 টাকা আমি এই ধানটা হইতো না, 500 ধান হইতো না, এমন পড়ায় পুড়ছে জমি। কাটাতে 2000 টাকা খরচ হয়ে গেছে। এই সমস্যা আমরা কিবা চলা কি করাম। এদিকে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা বলছেন হিটশকে ক্ষতিগ্রস্ত ক্ষেতের ধান পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা প্রাথমিক অবস্থা যে রিপোর্টগুলো দিয়ে দিচ্ছি পার্সেন্টেজ হিসাবে, সম্পূর্ণ ক্ষতির দিকটা আমরা দেখব, দেখে তারপরে সম্পূর্ণ ক্ষতির রিপোর্টটা আমরা দেব। কৃষি বিভাগ জানায় ময়মনসিংহ জেলায় প্রায় 4500 হেক্টর জমির বোরো ধান হিটশকে ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র 10 মিনিটের গরম হাওয়ায় এভাবেই পুড়ে গেছে এ অঞ্চলের হাজার হাজার কৃষকের সোনালী ধানের স্বপ্ন। এই দুর্যোগে সরকারের সহায়তা চান ফসল হারানো ক্ষতিগ্রস্ত কৃষকেরা। ত্রিশালের বারৈগাঁও থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই হাসপাতালগুলোতে দর্শনার্থীদের ভিড়। মেডিকেল প্রতিনিধিদের দৌড়াতে নাজেহাল রোগীরা। হাসপাতালে প্রবেশে কড়াকড়ির নির্দেশনা 1 বছরেও কার্যকর না হওয়ায় করোনা সংক্রমণ পরিস্থিতিকে আরও নাজুক করে তুলতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও টাঙ্গাইল ঘুরে এসে আরও জানাচ্ছেন সেলিয়া সুলতানা। কেউ আপনারা তাহলে ওনার স্লিপ কেন দেখছেন? ক্যামেরা দেখতেই পালাচ্ছেন তারা ওষুধ কোম্পানির প্রতিনিধি। হাসপাতালে কি কাজ জানতে চাইতেই শুরু হয় এই হুড়োহুড়ি। এদের দৌড়াতে নাজেহাল রোগী থেকে ডাক্তাররাও। প্যাসেঞ্জার্স এখানে রিপ্রেজেন্টেটিভ এত পরিমাণ বেশি, আমি ভিতর থেকে বের হইতে পারতেছি না। ওষুধ বিক্রেতা আছে ঘুরঘুর করে ঘুরে খালি করতে কি লাগছে। একদিকে সংক্রমণ ঝুঁকি, তার সাথে রোগীর চাপ, আবার রোগী থেকেও ভিড় বেশি দর্শনার্থীদের। জরুরি বিভাগ থেকে শুরু করে কম্পাউন্ড, কেবিন পুরোটাই সুস্থ মানুষের দখলে। তাদের দাপটে বসার জায়গা পাচ্ছেন না চিকিৎসা নিতে আসা রোগীরা। আপনার 2বার করোনা হয়ে গেছে, এখন এদের বললে একটাও কথা শুনে। আমাদের যতটুকু নিরাপত্তা আমরা নিজের সেফটি ভাবে নিয়ে নিয়েছি। আত্মীয়স্বজন ছিল দেখে ফেলেছে, এই জন্য জিজ্ঞেস করতেছি। গত বছর
বছর হাসপাতালে প্রবেশে মন্ত্রণালয় শুধুমাত্র কড়াকড়ির নির্দেশ দিয়ে দায়মুক্তি নিলেও জনবলের অভাবে এখনো বেকায়দায় হাসপাতালগুলো। 1000 থেকে 1500 মতো লোক প্রতিদিনই হাসপাতালে থাকে, বিশাল একটা সাপোর্ট দিতে হয়। এখন এত মানুষকে আমরা কন্ট্রোল করতে আসলে পারতেছি না। মানুষ আসলে ওটা যদি না বুঝে তাদেরকে, তাহলে এটা যে কোনো সময় যে কোনো বিপর্যয়ে নেমে আসতে পারে। একদিকে রোগীদের সাথে দর্শনার্থীদের ভিড় যেমন কমানো যাচ্ছে না, অন্যদিকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না হাসপাতালগুলোর ভেতর থেকে। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন সাধারণ রোগীরা এবং অন্যদিকে ঝুঁকিতে পড়ছেন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরাও। বিশেষজ্ঞরা বলছেন নিয়ন্ত্রণহীনভাবে হাসপাতালে চলাচল করোনা ঝুঁকিকে আরো বেশি বাড়িয়ে তুলতে পারে। দর্শনার্থীরা উনি এই একটা মারাত্মক জীবাণু বয়ে নিয়ে আসতে পারে। অনুরূপ ভাবে দর্শনার্থীরা একটা রোগীর কাছে গেলেন, সেই রোগীর কাছে একটা জীবাণু নিলেন, নিয়ে আবার উনি আরেকটা বেডে গেলেন বা বেড়াতে গেলেন বা অন্যখানে গেলেন, সেখানে আবার জীবাণুটা ক্যারি করে নিয়ে যেতে পারে। এটা শুধু করোনার সময়ে তা না, বরং এটা সব সময় আমাদের একটা চাহিদা। স্বাস্থ্যকর্মীরা বলছেন ধারণ ক্ষমতার অতিরিক্ত দর্শনার্থী হওয়ায় হাসপাতালের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, ইউটিলিটি সার্ভিস, রোগীর গোপনীয়তা এবং চিকিৎসাসেবীদের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ। চারদিকে প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ। শহরের চেয়ে গ্রামাঞ্চলে বেশি বিস্তৃত প্রতারকদের নেটওয়ার্ক। চাকরি দেওয়া থেকে শুরু করে বিদেশে লোক পাঠানো সর্বত্র অবাধ বিচরণ প্রতারকদের। প্রতারণার শিকার অশিক্ষিত থেকে উচ্চশিক্ষিত, বাদ যাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। পুলিশ বলছে মানুষ ঠকানোকে পেশা হিসেবে বেছে নিয়ে এক শ্রেণীর মানুষ কাজ করছে। ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হচ্ছে শত শত মানুষ। বুলবুল রেজার রিপোর্ট। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী দাবি করা আইয়ুব আলী পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। মাধ্যমিকের গণ্ডি পাড়ি দিতে না পারলেও রপ্ত করেছেন প্রতারণার বহুমাত্রিক কৌশল। মোটা অঙ্কের বেতন দিয়ে রেখেছেন একজন ব্যক্তিগত সহকারীও। কথায় কথায় পুলিশকে ধমক দেওয়া এই কথিত বিশেষ সহকারী এখন গোয়েন্দা জালে। আলহামদুলিল্লাহ, ওই আপনাদের ওই এসপি সার্কেল আছে না সদর, কি নাম? নিয়োগ বদলি, ভর্তি, বাণিজ্য সহ নানা ধরনের তদবিরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রটোকল অফিসারের ভুয়া সিল স্বাক্ষর ব্যবহার করতেন আইয়ুব আলী। নিজেকে পরিচয় দিতেন ওই প্রটোকল অফিসারের ছেলে হিসেবে। আমি মঞ্জিলা ফারুকের ছেলে, আমি এমক, ঠিক আছে, আমি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী পেজ 2 এটা বলতো। আমি চিন্তা করছি এই কাজ আর করব না। অপরাধের সিংহভাগ এখন প্রতারকদের দখলে। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, লোভনীয় চাকরি, এমনকি করোনার নমুনা পরীক্ষার নামে চলছে প্রতারণা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সাইবার সম্পর্কিত অন্তত 6 ধরনের প্রতারণার তথ্য সংরক্ষণ করে, যার মধ্যে ফেসবুকে হয়রানি, বিকাশ প্রতারণা এবং অনলাইন ব্ল্যাকমেইলিং অন্যতম। গোয়েন্দা পুলিশের তথ্য একই রকম। বাংলাদেশে এই বিভিন্ন অশিক্ষিত শিক্ষিত মানুষরা প্রতারণাটাকে একটা শিল্পে রূপান্তরিত করেছেন। আমরা যারা সাধারণ মানুষ আছি তারাও অন্যায়ভাবে অযোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাওয়ার জন্য, বদলি হওয়ার জন্য এই সমস্ত দালালদের দ্বারস্থ হই। প্রতারণা রোধে আরও কঠোর আইন দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। এটি কোনোভাবে আপনি বন্ধ করতে পারবেন না যদি না আপনি আদর্শিক জায়গাগুলোর চর্চাতে আপনি না আসেন, আপনি যথাযথভাবে আইনের ব্যবস্থা করতে আপনি না পারেন। এছাড়া এসব ফাঁদ থেকে রক্ষা পেতে শুধু আইন প্রয়োগকারী সংস্থার উপর নির্ভর না করে সচেতন হওয়ার পরামর্শ তাদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। মুঠোফোনে ওয়েলকাম টিউন, রিংটোন, খেলার খবর, ধর্মীয় তথ্য ইত্যাদি সেবার নামে গ্রাহকের অজান্তে টাকা কাটছে টেলিকমিউনিকেশন ভ্যালু অ্যাডেড সার্ভিস বা টিভেস প্রতিষ্ঠান। 8 প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন গুরুতর অনিয়মের সত্যতাও পেয়েছে বিটিআরসি। আরও তদন্তে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটিও। তবে টিভেস কোম্পানিগুলোর এমন অনিয়মের দায় নিতে রাজি নয় মুঠোফোন অপারেটররা। আর বিটিআরসি বলছে প্রতিবেদন হাতে পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শুভ খানের রিপোর্ট। থমকে গেল স্বপ্নগুলো কিংবা এলোমেলো যত ইচ্ছেগুলো, টিউনটি সেট করুন, এমন খুদে বার্তা আসে মুঠোফোনে। আপনি চাননি, চালুও করেননি, তবু মুঠোফোনে চালু হয়ে গেল ওয়েলকাম টিউন। কেটে নেওয়া হয় টাকা।
দেশের 4 মুঠোফোন অপারেটরের প্রায় 17 কোটি গ্রাহককে ওয়েলকাম টিউন ছাড়াও নিউজ অ্যালার্ট, ধর্ম বিষয়ক অ্যালার্ট, গান, ভিডিও, মুঠোফোনের গেম ইত্যাদি সেবা দিয়ে থাকে 183 প্রতিষ্ঠান। কিন্তু টিভাস সেবা নিয়ে মুঠোফোন গ্রাহকদের বিস্তর অভিযোগ দীর্ঘদিনের। টিউন সেট আপ করতে চান তাহলে 1 চাপুন বা 2 চাপুন, মাঝে মাঝে কিছু মেসেজও আসে। 20 টাকা থাকলে ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে সে 20 টাকা শেষ। অভিযোগ অনুসন্ধানে নেমে 8 প্রতিষ্ঠানের অনিয়মের সত্যতা পেয়েছে বিটিআরসি। মূলত স্বল্প শিক্ষিত এবং ফিচার ফোন গ্রাহকদের টার্গেট করে টিভাস প্রতিষ্ঠানগুলো। মধ্যরাতের পর চালু হয় সেবা। এক্ষেত্রে টার্গেট গ্রাহকদের তথ্য মোবাইল ফোন অপারেটরের মাধ্যমে কন্টেন্ট প্রোভাইডার বা ডিজিটাল মার্কেটিং কোম্পানিকে সরবরাহ করা হয়। আমরা 100% কমপ্লায়েন্স, বা আমাদের এখান থেকে কোনো ধরনের কোনো নন কমপ্লায়েন্স কোনো ইস্যুতেই নাই। তো আমাদের কাছে যা যা ইনফরমেশন জানতে চেয়েছে আমরা সমস্ত কিছু কমপ্লাই করেছি। এই ইনভেস্টিগেশনের ব্যাপারটা আসলে বিটিআরসি নিজেরাই দেখতেছে। ইনভেস্টিগেশন শেষ না হওয়া পর্যন্ত আসলে কিছুই বলা যাবে না। বিটিআরসি বলছে মুঠোফোন অপারেটররা চাইলে গ্রাহকের অজান্তে টাকা কাটতে পারতো না সার্ভিস প্রোভাইডাররা। বিটিআরসি আমাদেরকে 14 মার্চ 2021-এর মধ্যে SMS কনসেন্টের মাধ্যমে টিভিএস চালু করার নির্দেশনা দেয়। আমরা এই নির্দেশনাটাও কিন্তু সঠিক সময় বাস্তবায়ন বা ইমপ্লিমেন্ট করেছি। যেসব টিভিএস প্রোভাইডার এবং মোবাইল ফোন অপারেটরের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তাদের ব্যাপারে তদন্ত করে শিগগিরই প্রতিবেদন দেবে বিটিআরসি গঠিত কমিটি। কমিশন যেটা কমিটি করে দিয়েছে সেই কমিটি রিপোর্ট প্রাপ্তির পর তাদের মন্তব্য, পর্যবেক্ষণ, সুপারিশগুলো দেখে কমিটি তারপর একটা কমিশন সিদ্ধান্ত গ্রহণ করবে। বর্তমানে দেশে ভাজ সেবার বাজার প্রায় 100 কোটি টাকার। শুভ খান, সময় সংবাদ। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সফররত ভারতের সেনাপ্রধান জেনারেল MM নারাভানে। দুপুরে ঢাকা সেনানিবাসে সেনা সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান সুসম্পর্ক এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় পারস্পরিক সহযোগিতায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। পাশাপাশি সেনা বৈমানিকদের প্রশিক্ষণ, প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং প্রশিক্ষক বিনিময়ের বিষয়েও আলোচনা হয়। সেনাপ্রধানের সাথে সাক্ষাতের আগে দুপুরে জেনারেল নারাভানে ঢাকা সেনানিবাসের শিক্ষা ও নির্মাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ই-কমার্স প্ল্যাটফর্ম একশপের উদ্যোগে করোনা ভাইরাসের টিকা পেতে যাচ্ছে দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালির কর্মীরা। ইভ্যালির পাশাপাশি ফ্রন্টলাইনার হিসেবে দেশের ই-কমার্স খাতে কাজ করা প্রায় 6000 কর্মী এই টিকা গ্রহণের সুযোগ পাবেন। বুধবার রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে টিকা গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে নিবন্ধন শুরু হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন ইভ্যালির মানব সম্পদ ও প্রশাসন বিভাগের পরিচালক সাবরিনা নাসরিন। অনুষ্ঠানে ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন উপস্থিত ছিলেন। সিলেটে জয়রথ ছুটেই চলছে বাংলাদেশ নারী ইমার্জিং দলের। 5 ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলকে 6 উইকেটে হারিয়েছে সালমারা। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে 92 রান করে সফরকারীরা। জবাবে ব্যাট হাতে নেমে 22 ওভার বাকি থাকতেই মাত্র 4 উইকেটে হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। 2 ম্যাচ হাতে রেখে এই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে শুরুতেই ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে চেপে ধরে বাংলাদেশ দলের বোলাররা। চেনা কন্ডিশনে নাহিদা ও ঋতুমনির বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে অতিথি দলের ব্যাটসম্যানরা। 3 রানে অ্যানেরি ডেরেকসনের পর 0 রানে বিদায় নেন ফেয়ার টুনিক্লেফ। বিপাকে পড়া দক্ষিণ আফ্রিকা দলের কাণ্ডারি হতে পারেননি কেউ। গেল ম্যাচে 80 রান করা স্টেইনের ব্যাটে এদিন আসে মাত্র 19 রান। সর্বোচ্চ 29 রান তোলেন আন্নেকে বোস। এছাড়াও মিশেলা অ্যান্ড্রুস 18 ও নন্ডু মিসু করেন 11 রান। স্বাগতিক বোলারদের তাণ্ডবে মাত্র 92 রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ধারাবাহিকতা ধরে রেখে 3টি করে উইকেট নিয়েছেন ঋতুমনি ও নাহিদা। ছোট সংগ্রহ তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। মাত্র 3 রানেই শামিমাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান মিশেলা অ্যান্ড্রুস। গেল ম্যাচে সেঞ্চুরি করা নিগার সুলতানাও এদিন আলো ছড়াতে পারেননি। তবে হাল ধরেছেন মুর্শিদা। তার 46 রানের সঙ্গে ফারজানা করেন 16 রান। আর তাতেই মাত্র 4 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে বাংলার মেয়েরা। আমি মনে করি যে ফুল ইউনিট অ্যাজ এ বোলিং ইউনিট, ব্যাটিং ইউনিট এবং ফিল্ডিং ইউনিট, 3টা ইউনিট অনেক একসাথে কাজ করেছে বিদায় আমাদের আসলে আমরা সিরিজটা নিতে পেরেছি। কিন্তু আমরা বাকি 2টা যে ম্যাচ আছে এবং ওইটা আমরা ফুল ফোকাসেই চেষ্টা করব খেলার জন্য এবং এই জয় ধারাবাহিকতা বজায় রাখবো সবসময়। পরের ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখতে
রাখতে চায় বাংলাদেশ দল। পারভিনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে একদিনে করোনায় সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু। কাল থেকে 5 দিনের জন্য খোলা শপিং মল। স্বাস্থ্যবিধি না মানলে কঠোর পদক্ষেপের এবং রং পাল্টে লুকানোর চেষ্টা। শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় ঘাতক কার্গোটির। মুন্সিগঞ্জের গজারিয়া থেকে 14 জন স্টাফ সহ আটক। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।